ব্রাম স্টোকার বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক অতি সুপরিচিত নাম। কাউন্ট ড্রাকুলার সৃষ্টিকর্তা হিসেবে ব্রাম স্টোকারের জনপ্রিয়তা বিভিন্ন দেশে। ব্রাম স্টোকার কাউন্ট ড্রাকুলার ছাড়াও আরও এমন অনেক গল্প লিখেছেন যা আমাদের মনকে মুগ্ধ করে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাম স্টোকারের লেখা একটি ছোট গল্প, দ্য জাজেস হাউস অবলম্বনে বিচারকের বাড়ি। তাহলে চলুন আর একদম দেরি না করে শুরু করি আজকের গল্প। পরীক্ষা যতই কাছে আসতে লাগলো, ম্যালকমসনের চিন্তা ততই বাড়তে লাগলো। বন্ধু বান্ধবদের জ্বালায় লেখাপড়া শিখে উঠেছে একেবারে। পড়াশোনার জন্য এমন একটা জায়গা তার দরকার যেখানে কেউ বিরক্ত করবে না। এ ব্যাপারে অন্য কারোর পরামর্শ নেওয়ার ইচ্ছাও তার হলো না। সে ঠিক করলো জায়গাটা সে নিজেই খুঁজে বের করবে। খুব ছোট শহর হলেই ভালো। তাই একদিন দরকারি বইপত্রগুলো এবং কিছু কাপড় চোপড় একটা পোর্টম্যান্টোতে ভরে বেরিয়ে পড়ল সে। তারপর টাইম টেবিল খুলে সর্বপ্রথম যে জায়গার নাম চোখে পড়ল সে জায়গার টিকিট কেটে চেপে বসল ট্রেনে। ঘন্টা তিনেক পরে বেনচার্চ নামে এক ছোট স্টেশনে নেমে পড়ল সে। এখানে কেউ তার টিকিটেরও নাগাল পাবে না, এই ভেবে মনে মনে খুশি হলো। বেনচার্চের একমাত্র সরাইখানা দ্য গুড ট্রাভেলারে উঠল সে। একটা গঞ্জ মতো জায়গা বেনচার্চ। হাটের দিনে লোকের আনাগোনা হয় খুব, কিন্তু অন্যান্য সময়ে প্রায় মরুভূমির মতো অবস্থা। সরাইখানাটা যথেষ্ট শান্ত, কোনো হইচই নেই। তবু মনটা খুঁতখুঁত করতে লাগলো ম্যালকমসনের। এর চেয়ে শান্ত জায়গা দরকার। শেষমেশ একটা জায়গা পছন্দ হলো তার। বিশাল দরজাওয়ালা, জানালাওয়ালা, চারিদিক উঁচু প্রাচীর দিয়ে ঘেরা দুর্গের মতো একটা বাড়ি। এই মুহূর্তে ওখানে কেউ থাকে না এটা জেনে তার আনন্দ আরো বাড়ল। ঠিক ওই রকম একটা জায়গায় মনে মনে খুঁজছিল সে। পোস্ট অফিসে খোঁজ নিয়ে জানলো স্থানীয় এক আইনজীবী মিস্টার কার্নফোর্ড বাড়িটির দেখাশোনা করেন। দেরি না করে তার সাথে দেখা করলো ম্যালকমসন। বাড়িটাতে সে থাকতে চায় শুনে যুগপৎ আশ্চর্য এবং খুশি হলেন মিস্টার কার্নফোর্ড। বললেন, আপনি এখানে থাকবেন জেনে খুব খুশি হলাম। কোনো ভাড়া দিতে হবে না আপনাকে। আমি চাই লোকজন দেখুক এখানেও মানুষ বাস করতে পারে। ধূর্ত একটা চাহনি হানলেন তিনি। বাড়িটা সম্বন্ধে অমূলক কিছু গল্প চালু আছে এখানে, আপনি কান দেবেন না। অনেক বলা সত্ত্বেও ম্যালকমসন বিনামূল্যে থাকতে রাজি হলো না। 3 মাসের ভাড়া আগাম দিয়ে বাড়ির চাবি নিল সে। অমূলক গল্পগুলো সম্বন্ধে কোনো আগ্রহ দেখালো না। তার টুকটাক কাজ করে দেওয়ার জন্য ডেমস্টার নামে এক মহিলাকে ঠিক করে দিলেন মিস্টার কার্নফোর্ড। সরাইখানায় ফিরে মালিকের সাথে দেখা করলো ম্যালকমসন। সবকিছু শুনে চমকে উঠলেন মহিলা। বুঝেছি, বিচারক ভবনে? ফ্যাকাশে মুখে বললেন তিনি। বাড়িটার কি হয়েছে বলুন তো, জিজ্ঞেস করলো ম্যালকমসন। মিসেস উইদাম বললেন, 100 বছর কি তারও আগে ওখানে নাকি নিষ্ঠুর এক বিচারক বাস করত। তুচ্ছ অপরাধেও ভয়ঙ্কর সব শাস্তি দিত লোকটা। তবে বাড়িটার দুর্নাম কেন সেটা আপনাকে পরিষ্কার করে বলতে পারবো না। অনেককে জিজ্ঞেস করেছি আমি, কিন্তু সদুত্তর দিতে পারেনি কেউ। শুধু বলে ওখানে রহস্যময় কিছু একটা আছে। যাই হোক বাবা, ড্রিঙ্ক ওয়াটার ব্যাংকের সমস্ত টাকা দিলেও আমি ওখানে 1 ঘন্টাও থাকতে রাজি হব না। মিসেস উইদাম, আমি অঙ্কের ছাত্র।
এত জটিল ব্যাপারে মাথা ঘামাতে হয় যে অন্য কিছুর দিকে খেয়াল দেওয়ার অবসরই পাই না। তাছাড়া আমার অঙ্কগুলো ওই বাড়ির সেই রহস্যময় জিনিসের চেয়ে কম রহস্যময় নয়। এই বলে ফিরে এলো ম্যালকমসন। পুরো বাড়িটা ঘুরে ফিরে দেখে বিরাট ডাইনিং রুমটাতেই থাকবে বলে ঠিক করলো ম্যালকমসন। সরাইখানা থেকে জিনিসপত্র এনে ফেলল। মিসেস উইদাম ডেকে আনলেন মিসেস ডেমস্টারকে। এই মহিলার কথাই বলেছিলেন মিস্টার কার্নফোর্ড। রান্নাবান্নার জিনিসপত্র থেকে শুরু করে যাবতীয় টুকিটাকি জিনিস এনে দিল মিসেস ডেমস্টার। এ ঘরে থাকলে আমার খালি মনে হবে চারপাশ থেকে কেউ যেন দেখছে আমাকে। আপনি থাকুন, আমি চললাম বলে মিসেস উইদাম চলে গেলেন। মিসেস ডেমস্টার সাহসী মহিলা, বললেন, এই বাড়ি সম্পর্কে নানা রকম গাঁজাখুরি গল্প চালু আছে, আমিও সব বিশ্বাস করি না। এখানে ইঁদুর আছে, জং ধরা কবজাগুলো কচমচ শব্দ করে। শতাব্দীর পুরনো এই বাড়ি, এত পুরানো একটা বাড়িতে কি ইঁদুর থাকবে না? আপনি নিঃসন্দেহে থাকুন, কোনো ভয় নেই। রাতের খাবার সেরে বই খুলে বসলো ম্যালকমসন। রাত 11টা পর্যন্ত এক টানা পড়ার পর চা খাওয়ার জন্য উঠল। গরম চায়ে চুমুক দিতে দিতে খেয়াল করল ইঁদুরের কিচমিচ। আর কোনো শব্দ নেই কোথাও। মিসেস ডেমস্টার ঠিকই বলেছেন, ইঁদুর ছাড়া অন্য কিছু নেই এখানে। আর একবার বসার আগে ঢাকনা দেওয়া আলো হাতে ঘরটা ঘুরে এলো ম্যালকমসন। সারা দেওয়াল জুড়ে ওক কাঠের বেশ অভিজাত রুচির কারুকাজ। এত সুন্দর একটা বাড়ি এতকাল এমন অবহেলিতভাবে পড়েছিল ভেবে সে আশ্চর্য হলো। দেওয়ালে পুরনো কিছু ছবি টাঙানো আছে। ছবিগুলোর উপরে এমন পুরু হয়ে ধুলো জমেছে যে কার ছবি বোঝা যায় না। ফায়ারপ্লেসের ডান দিকের ছাতের সাথে বড় ঘন্টা বাঁধা রয়েছে, তার সাথে লাগানো আছে ভারী মোটা একটা রশি। সেটাই তার নজর কাড়ল সবচেয়ে বেশি। পিঠ উঁচু বিশাল ওক কাঠের চেয়ারটাতে বসে আর এক কাপ চা খেল সে। তারপর ফায়ারপ্লেসে নতুন কিছু কাঠ গুঁজে দিয়ে টেবিলে এসে বসল। অঙ্ক কষতে কষতে টের পেল চারপাশের ইঁদুরগুলোর আনাগোনা। পাত্তা দিল না সে। ইঁদুর, বেশ কিছুক্ষণ পরে হঠাৎ মুখ তুলল ম্যালকমসন। আশ্চর্য, একদম থেমে গেছে ইঁদুরের শব্দ। অখণ্ড নিস্তব্ধতা চারপাশে। ওর মনে হলো ইঁদুরের শব্দ থেমে গেছে বলেই ব্যাপারটা খেয়াল করেছে ও। তার ফায়ারপ্লেসের আগুন আবার কমে আসছে, কাঠ দেওয়া দরকার। উঠল ম্যালকমসন। তখনই দেখল ওক কাঠের চেয়ারটাতে একটা ইঁদুর বসে আছে। বিরাট জ্বলন্ত চোখে তাকিয়ে আছে তারই দিকে। হাত তুলে এমন একটা ভঙ্গি করলো ম্যালকমসন যাতে পালায় ওটা, কিন্তু নড়াচড়ার কোনো লক্ষণ দেখালো না ইঁদুরটা। এবার পাথর ছোঁড়ার ভঙ্গিতে হাত ওঠালো ম্যালকমসন, তাতেও পাত্তা দিল না ইঁদুরটা। হিংস্রভাবে সাদা ঝকঝকে দাঁত বের করলো, যেন ম্যালকমসনকে ভয় দেখাতে চাইছে। একটু অবাক হলো সে। তারপর একটা ডান্ডা নিয়ে ছুটে গেল মারার জন্য। চেয়ারের ওপর থেকে লাফ দিল ইঁদুরটা। সোজা সেই রশি বেয়ে উঠে অদৃশ্য হয়ে গেল এবং প্রায় সাথে সাথে ইঁদুরের পালের কোলাহল আবার শুরু হয়ে গেল, এবার যেন আরো জোরে জোরে। ভোরবেলা মোরগের ডাক শুনে সংবিত ফিরে পেল ম্যালকমসন। বইপত্র রেখে সোজা বিছানায় এবং ঘুম। এমন গভীর ঘুম ঘুমালো যে মিসেস ডেমস্টার এসে সমস্ত ঘর সাফসুতরো করে টেবিলে ব্রেকফাস্ট না দেওয়া পর্যন্ত সে জাগল না।
ওঠার পরেও ক্লান্তি গেল না। গত রাতের পরিশ্রমটা একটু বেশি হয়ে গিয়েছে। কড়া এক কাপ চা অবশ্য অনেকটা অবসাদ দূর করে দিল। ব্রেকফাস্ট খাওয়ার পর গোটা কয়েক স্যান্ডউইচ আর বই নিয়ে বাড়ি থেকে বেরোলো সে। শহরের বাইরে সুন্দর একটা নিরিবিলি জায়গা পেয়ে গেল। চারপাশে বিশাল সব এলম গাছ। সেখানে বসে কিছুক্ষণ পড়াশোনা করার পর আবার উঠল। এবার ফিরতে হবে। ফেরার পথে সরাইখানায় গিয়ে মিসেস উইদামের সঙ্গে একবার দেখা করল। ওকে দেখে খুব আনন্দিত হলেন মিসেস উইদাম। এত খাটুনি কিন্তু শরীরের পক্ষে ভালো নয় স্যার। এক রাতেই কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছেন আপনি। যাই হোক, আশা করি ভালোভাবেই কেটেছে রাতটা। মিসেস ডেমস্টার যখন বলল আপনাকে গভীরভাবে ঘুমোতে দেখেছে, আমি তো অবাক। হ্যাঁ, রাতটা ভালোই কেটেছে, একটু হেসে উত্তর দিল ম্যালকমসন। রহস্যময় কিছু দেখতে পাইনি অবশ্য, তবে হ্যাঁ, সারা দেশের ইঁদুরের অর্ধেক বুঝি ওখানেই রয়েছে। আর একটা বুড়ো শয়তান ইঁদুর আছে, ব্যাটা চেয়ারের ওপর বসেছিল। আমি ডান্ডা নিয়ে মারতে যেতেই রশি বেয়ে পালিয়েছে। রাতের পর আসে দিন, দিনের পিছু পিছু আসে রাত। বেঞ্চার চেয়েও তার ব্যতিক্রম হলো না। ইঁদুরের গন্ডগোলটা শুরু হলো সন্ধ্যার পর থেকেই। গত রাতের চেয়ে আজ যেন বেশি সাহস বেড়েছে যেন। আনাচে কানাচে অন্ধকারের মধ্যে খুদে তারার মতো জলজল করে জ্বলছে ওদের চোখ। ম্যালকমসন আর ইঁদুরের পালের মধ্যে যেন বেশ একটা খেলা শুরু হয়ে গিয়েছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে হুস হুস করে ইঁদুর তাড়ালো সে। রাতের প্রথম ভাগটা এইভাবেই কাটলো। পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলো ম্যালকমসন, থেমে গেছে ইঁদুরের কিচমিচ। কোথাও কোনো শব্দ নেই। জাদু মন্ত্রে যেন ইঁদুরগুলো উধাও হয়ে গিয়েছে। হঠাৎ করেই গত রাতের কথা মনে পড়ল ম্যালকমসনের। সোজা তাকালো ফায়ার প্লেসের পাশে পিঠ উঁচু চেয়ারটার দিকে। সেই ধাড়ি ইঁদুরটা বসে আছে, তেমনি জলজল করছে চোখ। হাতের কাছে লগারিদমের একটা বই পেয়ে সেটাই ছুঁড়ে মারল। লক্ষ্যভ্রষ্ট হলো। গা করলো না ইঁদুরটা, যেমন ছিল তেমনই বসে রইল। অতএব আবার সেই ডান্ডা হাতে দৌড়ে যেতেই মেঝেতে লাফ দিয়ে পড়ে ধাড়ি ইঁদুরটা আবার সেই রশির পথ বেয়ে অদৃশ্য হলো। আবার শুরু হলো থেমে যাওয়া ইঁদুর বাহিনীর কোলাহল। গত রাতের প্রত্যেকটি ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আজও। ঘড়ি দেখল ম্যালকমসন, 11:15 বাজে। যথেষ্ট কাজ হয়েছে। একটা সিগারেট ধরানো যাক এবার। আয়েস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে সমস্ত বইগুলো এক জায়গায় জড়ো করলো সে। তারপর সেই রশিটা শেষ প্রান্ত টেবিলের ওপর এনে রাখলো। এবার ইঁদুরটা এলে কেমন করে দড়ি বেয়ে ওঠে দেখা যাবে, ভাবল সে। আবার কিছুক্ষণ পড়ার পর মনে হলো অস্বস্তিকর কিছু একটা ঘটছে। চারপাশে যেন কবরের মতো নিস্তব্ধতা, তাই না? খেয়াল করে দেখল রশিটা একটু একটু নড়ছে। তাকাতেই দেখল আবার ফিরে এসেছে বদমাসটা। রশি বেয়ে কিছুটা নামার পর এক লাফে সেই ওক কাঠের চেয়ারটায় গিয়ে পড়ল। সেখানে বসে জ্বলন্ত চোখে তাকিয়ে রইল। একের পর এক বইগুলো ছোঁড়া আরম্ভ করলো ম্যালকমসন। আশ্চর্য, প্রত্যেকটাই লক্ষ্যভ্রষ্ট হলো। ইঁদুরটাও দিব্যি বসে রইল। শেষমেশ মোটা একটা বই নিয়ে তাড়া করতে একটু ভয় পেল যেন। এক লাফে প্রথমে মেঝেতে পড়ল ইঁদুরটা, তারপর মেঝে ঘুরে এসে উঠে পড়ল পড়ার টেবিলে, আর সেই রশি বেয়ে আবার সরসর করে উঠে অদৃশ্য হয়ে গেল উপরের দিকে। দেওয়ালে টাঙানো একটি ছবির পিছনে সে ঢুকে গেল।
ম্যালকমসন খেয়াল করল ফায়ারপ্লেসের ডান হাতি তৃতীয় ছবিটার পিছনে লুকোলো ইঁদুরটা। সে আবার পড়ার টেবিলে এসে বসল। আবার অন্যান্য ইঁদুরদের আনাগোনা টের পাওয়া যাচ্ছে। হঠাৎ করে তার মনে হলো বিশাল এই বাড়িতে সে একা, ইঁদুরগুলোই যেন তার সাথী। একেবারে নিঃসঙ্গ সে নয়, এই ধরনের চিন্তা করে খুশি হতে চেষ্টা করলো সে। কিন্তু অস্বস্তিকর অনুভূতিটা দূর হলো না। ভোরের আলো জানালা দিয়ে ঢুকে পড়তে বিছানায় গা এলিয়ে দিল ম্যালকমসন। ঘুম নেমে এলো প্রায় সাথে সাথেই। ঘুমের মধ্যেও অস্বস্তির হাত থেকে এবার রেহাই পেল না সে। স্বপ্ন দেখল একের পর এক, উদ্ভট সব স্বপ্ন, কোনোটারই মাথা মুন্ডু নেই। অনেক বেলায় মিসেস ডেমস্টার ঘুম থেকে ডেকে তুলল ম্যালকমসনকে। ভীষণ অসুস্থ লাগছে শরীরটা, কেমন একটা ঘোর ঘোর ভাব মাথার ভিতরে। মিসেস ডেমস্টার, সে বলল, দেওয়ালের বড় ছবিগুলো একটু ধুয়ে মুছে সাফ করবেন তো, বিশেষ করে ফায়ারপ্লেসের ডান দিকের তৃতীয় ছবিটা। এগুলো কার ছবি আমি দেখব। বিকেলের দিকে মাথা পরিষ্কার হয়ে গেল ম্যালকমসনের। গত দুদিন যে অঙ্কগুলো সে করতে পারেনি সেগুলো জলের মতো সহজেই করে ফেলল। যাক, পরীক্ষাটা তাহলে ভালো মতোই দেওয়া যাবে, ভাবল সে। সন্ধ্যার আগে মিসেস উইদামের সঙ্গে দেখা করতে সে সরাইখানায় গেল। সেখানে গিয়ে দেখল আর একজন ভদ্রলোক বসে আছেন তাঁর সাথে। তিনি নিজের পরিচয় দিলেন ডক্টর থার্নহিল বলে। একের পর এক অনেক প্রশ্ন করলেন ডক্টর থার্নহিল। কোনো উত্তর না দিয়ে মুচকি হাসল ম্যালকমসন। আপনার সব প্রশ্নের উত্তর দেব, যদি আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলুন। আপনাকে নিশ্চয়ই মিসেস উইদাম ডেকে এনেছেন। ধরা পড়ে গিয়ে একটু হাসলেন ডক্টর থার্নহিল। হ্যাঁ, মিসেস উইদাম অবশ্য আপনার ভালো চান বলেই আমায় ডেকেছেন। আপনি নাকি খুব বেশি রাত জাগেন আর ভীষণ কড়া চা খান। এত রাত জাগা কি শরীরের পক্ষে ভালো? আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে আর রাত জাগবো না। আপনি যুবক, শরীরের রক্ত গরম। গত দুরাতে কিছু ঘটেনি? সংক্ষেপে গত দুটো রাতের ঘটনা বর্ণনা করল ম্যালকমসন। ইঁদুরটা প্রতিবার রশি বেয়েই ওঠে। আপনি কি জানেন ওটা কিসের রশি? না। জজের কঠোরতম আদেশ বাস্তবায়নে ওটার দরকার পড়ে। আপনি বলতে চাইছেন ফাঁসির দড়ি? উত্তরে কিছু বললেন না ডাক্তার। এমন জলজলে চোখে চেয়ে থাকলেন যে এরপরে আর হ্যাঁ বলতে হয় না। কলেজে পড়ার সময় আমি খুব ভালো ছাত্র ছিলাম। পরীক্ষার পড়ার জন্য কেমন পরিবেশ দরকার তা আমি জানি। দুরাত থাকলেন, যথেষ্ট হয়েছে। কাছেই আমার বাড়ি, চলুন সেখানে। যতদিন ইচ্ছা থাকবেন। আমি চেষ্টা করব কেউ যেন আপনার পড়াশোনায় কোনো রকম ব্যাঘাত না ঘটায়। অনেক ধন্যবাদ, কিন্তু আমি ওখানেই ভালো আছি। তেমন ভূতপ্রেত কিছু দেখলে রশির সাথে তো একটা ঘন্টা বাঁধাই আছে, ঘন্টা বাজিয়ে আপনাদের জানাবো। হো হো করে হেসে উঠল সে। ম্যালকমসনের অট্টহাসি ডাক্তারের অটল গাম্ভীর্যে একটুও ফাটল ধরাতে পারল না। কোনো কথা না বলে তিনি চলে গেলেন। রাতে ঘণ্টাখানেক পড়াশোনার পর বাতাসের ফিসফিসানি শুরু হলো। ক্রমে তা রূপান্তরিত হলো দাপাদাপিতে। যদিও বাড়িটা যথেষ্ট মজবুত, তবু সমস্ত বাড়ি থরথরিয়ে কাঁপতে লাগলো ঝড়ের দাপটে। চারিদিকে বাতাসের শোঁ শোঁ শব্দ,
কেমন একটা অপার্থিব পরিবেশ সৃষ্টি করল। রশিটা মেঝেতে শট করে শব্দ করছে, পাকাচ্ছে সাপের মতো, যেন ওটাতে প্রাণের সঞ্চার হয়েছে। হঠাৎ ম্যালকমসন দেখল রশি বেয়ে কিছু দূর নেমে এসেছে সেই ধাড়ি ইঁদুরটা। গা ছমছম করে উঠল তার। জ্বলন্ত চোখে কিছুক্ষণ চেয়ে থেকে আবার রশি বেয়ে উঠে অদৃশ্য হয়ে গেল ইঁদুরটা। ম্যালকমসনের মনে পড়ল ফায়ারপ্লেসের ডান হাতি তৃতীয় ছবি। ঘরে দুটো বাতি ছিল, একটা শেড দেওয়া, অন্যটা শেড ছাড়া। শেড ছাড়া বাতিটা নিয়ে দুটো চেয়ার জোড়া দিয়ে উঠে পড়ল ম্যালকমসন। সব ছবিগুলোই এখন পরিষ্কার। তৃতীয় ছবিটার সামনে বাতি তুলে ধরতেই আঁতকে পিছিয়ে উঠল সে। আর একটু হলেই বাতিটা হাত থেকে পড়ে যাচ্ছিল প্রায়। ছবির কোণ থেকে ঠিক এই সময়েই উঁকি দিল ইঁদুরটা। মুহূর্তের মধ্যে সারা গা ঘেমে উঠল তার। ম্যালকমসন যুবক, ভয় অবশ্য বেশ তাড়াতাড়ি সে কাটিয়ে উঠল। একটু থেমে আবার সে দেখতে লাগলো ছবিটা। ছবিটা একজন বিচারকের ছবি। বেজির চামড়ার তৈরি টকটকে লাল রোব পরে বসে আছেন। দৃঢ় চোয়াল, দয়ামায়াহীন ধূর্ত প্রতিহিংসা পরায়ণ চেহারা, শিকারী পাখির মতো বাঁকানো লালাভ নাক, চোখ দুটো অদ্ভুত ঝকঝকে, ভয়ঙ্কর চাহনি তাতে। সে চোখের দিকে তাকানোর সাথে সাথে হাত পা ঠান্ডা হয়ে এলো যেন ম্যালকমসনের। চোখের মণি দুটো ঠিক সেই ধাড়ি ইঁদুরটার মতো। সেই ছবিতে সুন্দরভাবে আঁকা রয়েছে একটা পাথরের ফায়ারপ্লেসের ধারে বিশাল পিঠ উঁচু ওক কাঠের চেয়ারে বসে আছেন বিচারক। ছাদ থেকে মোটা একটা রশি নেমে মেঝেতে ছড়িয়ে আছে। এই ঘরেরই ছবি। আতঙ্কিত অবস্থায় সেই চেয়ারটার দিকে তাকাতেই হাত থেকে বাতিটা পড়ে গেল তার। চেয়ারে বসে আছে ধাড়ি ইঁদুরটা, জ্বলছে চোখ দুটো। সব গুলিয়ে যেতে লাগলো ম্যালকমসনের। ইঁদুরটা ওখানে ওখানে কি করে গেল? সে তো সব সময়তেই তাকিয়েছিল ছবিটার দিকে। বাইরে ঝড়ের তাণ্ডব চলছেই, সাথে শুরু হলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। জানালার ওপারে বৃষ্টির সাদা ঘন পর্দা যেন বেঞ্চার্চকে আলাদা করে দিল এই বিচারক ভবন থেকে। খুব শক্ত ধাতুর তৈরি বলে মেঝেতে পড়েও বাতিটা ভাঙেনি বা আলো নিভেও যায়নি। না, এসব চলবে না, আমাকে শক্ত হতে হবে বলে নিজেই যেন নিজেকে শাসন করলো ম্যালকমসন। এইসব চলতে দিলে সে পাগল হয়ে যাবে। হতে পারে তার এক মুহূর্তের অমনোযোগের সুযোগে নেমে গিয়েছে ইঁদুরটা, তাতে এত ভয় পাওয়ার কি আছে? বেশ কিছুটা ধাতস্থ হলো ম্যালকমসন। আবার পড়াশোনা। ঘণ্টাখানেক পর মাথা তুলল। ঝড়ের শব্দ থেমে গেছে, বৃষ্টিরও। হঠাৎ একটা শব্দ শুনতে পেল সে। কান পাতল। মনে হচ্ছে বড় ঘণ্টাটা বাতাসে নড়ছে, ফলে সেই রশিটাও নড়ে সরসর শব্দ করছে মেঝেতে। উপরের দিকে তাকিয়ে দেখল ধাড়ি ইঁদুরটা রশির গোড়া কেটে দিচ্ছে। কাটা প্রায় শেষ। একটু পরেই ঘণ্টা থেকে সশব্দে নিচে পড়ে গেল রশিটা। আর একটা আতঙ্ক পেয়ে বসল ওকে। বাইরের সাথে ওর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল যে। ঘণ্টা বাজিয়ে কাউকে ডাকা আর সম্ভব নয়। সমস্ত রাগ গিয়ে পড়ল ইঁদুরটার উপর। একটা বই নিয়ে তেড়ে গেল ম্যালকমসন। পালালো ওটা, মিশে গেল ঘরের অন্ধকার কোণে। এই একটা মাত্র ইঁদুর কদিন থেকে তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ভেবে বিরক্ত লাগলো ম্যালকমসনের।
আজকের মতো যথেষ্ট হয়েছে, এখন ঘুম দেওয়া যাক। ঘরের এখানে সেখানে ছোপ ছোপ অন্ধকার। শেড দেওয়া বাতিটার শেড খুলে নিতেই আলোয় ভরে গেল সারা ঘর। দেওয়ালের ছবিগুলো স্পষ্ট হয়ে উঠল। ফায়ারপ্লেসের ডান হাতি তৃতীয় ছবিটার দিকে চোখ পড়ল ম্যালকমসনের। আশ্চর্য হয়ে চোখ মুছল একবার। তার সব চুল খাড়া হয়ে গেল। এ কি দেখছে সে? ছবিটাতে বাদামি কাপড় ঝকঝক করছে, প্রায় নতুনের মতো। ব্যাকগ্রাউন্ডে চেয়ার, রশি সবই আছে, কিন্তু ছবি থেকে বিচারকের দেহটি অদৃশ্য। আতঙ্কের চোটে কণ্ঠতালু শুকিয়ে গেল। মাথার ভিতর দপদপ করছে। বুকের খাঁচা ছেড়ে এখনই প্রাণটা যেন বেরিয়ে যেতে চাইছে। চিন্তা শক্তি লোপ পেতে লাগলো। শুধু শ্রুতি আর দৃষ্টি কাজ করছে। আস্তে আস্তে পিছন দিকে মাথা ঘোরালো ম্যালকমসন। সেই পিঠ উঁচু চেয়ারটিতে বসে আছে বিচারক। কুটিল, হিংস্র, প্রতিহিংসা পরায়ণ জ্বলন্ত চোখ, ঠোঁটের কোণে মৃদু হাসি, বিজয়ীর হাসি। হাতে একটা কুচকুচে কালো টুপি। ম্যালকমসনের সমস্ত রক্ত যেন কেউ শুষে নিয়েছে। কানে ভুঁ ভুঁ শব্দ হচ্ছে। ঘড়ির দিকে তাকালো সে। 12টা বাজতে 1 মিনিট বাকি। বারোটা বাজল। কালো টুপিটা মাথায় চাপালো বিচারক। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মেঝে থেকে কুড়িয়ে নিল রশিটা। এমন ভাবে ধরলো যেন সেটা তার খুব পছন্দের জিনিস। ধীরে ধীরে রশিটার এক পাশে গিরো দিয়ে ফাঁস তৈরি করলো বিচারক। পা তুলে দিয়ে টেনে দেখলো কতটা শক্ত হয়েছে। খুশি হয়ে এবার ম্যালকমসনের দিকে এগিয়ে এলো। চোখে চোখ রেখে পাশ কাটিয়ে গিয়ে দাঁড়ালো দরজার সামনে। বুঝতে বাকি রইল না ম্যালকমসনের যে ফাঁদে পড়ে গিয়েছে সে। হঠাৎ করেই ম্যালকমসনের কণ্ঠ লক্ষ্য করে রশির ফাঁস ছুঁড়ে দিল বিচারক। তড়িৎ গতিতে মাথা সরিয়ে নিল ম্যালকমসন। শব্দ করে মেঝের ওপর আছড়ে পড়ল ফাঁসটা। আবার চেষ্টা করলো বিচারক। আবার মাথা সরিয়ে নিল ম্যালকমসন। এইরকম চলল আরো অনেকবার। প্রত্যেকবারই কোনো মতে নিজেকে রক্ষা করতে পারল ম্যালকমসন, কিন্তু বারবার পরাজিত হয়েও হাল ছাড়ল না বিচারক। এই সময়ে ম্যালকমসন দেখল দেওয়াল, ঘন্টার আশেপাশে, ঘরের আনাচে কানাচে হাজার হাজার লাখ লাখ ইঁদুর। এবার বিচারকের চোখে ভর করল জিঘাংসু দৃষ্টি। মণি দুটো যেন জ্বলতে লাগলো গনগনে কয়লার মতো। ম্যালকমসনের মনে হলো তার পায়ে শিকড় গজিয়েছে, সে নড়তে পারছে না। বিচারক এলো, ধীরে সুস্থে ফাঁস পরালো তার গলায়। ছোট্ট একটা শিশুর মতো ম্যালকমসনকে তুলে নিয়ে গিয়ে দাঁড় করালো কাঠের চেয়ারের ওপর। তারপর হাত লম্বা করে ঘন্টার সাথে বেঁধে দিল রশিটা। হাত তোলার সাথে সাথে অদৃশ্য হয়ে গেল সব কটা ইঁদুর। গলার ফাঁসটা আরো আঁটোসাঁটো করে পায়ের নিচে থেকে ঠেলে সরিয়ে দিল চেয়ারটা। বিচারক ভবনের অ্যালার্ম তারস্বরে বেজে ওঠার কিছুক্ষণের মধ্যেই চারপাশ থেকে দল বেঁধে লোকেরা হাজির হলো সেই বাড়িতে। বিভিন্ন রকমের আলো তাদের হাতে। দরজায় জোরে জোরে ধাক্কা দিয়েও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলল তারা। পিলপিল করে ঢুকলো সবাই। সবার সামনে ডাক্তার সাহেব, মিসেস উইদামও এলেন। সবাই দেখল
রশির প্রান্তে ঘণ্টার গোড়ায় ঝুলছে হতভাগ্য ম্যালকমসনের দেহ। দেওয়ালে বিচারকের ছবিটি তেমনিই আছে, শুধু মুখে লেগে আছে এক টুকরো ক্রূর হাসি। শেষ হলো আমাদের আজকের গল্প। ব্রাম স্টোকারের লেখা দ্য জাজেস হাউস অবলম্বনে বিচারকের বাড়ি। আজ গল্প পাঠে ছিল ধীমান, সাউন্ড এডিটিং আমি মধুমিতা। গল্পটি কেমন লাগলো আপনাদের শুনে তা অবশ্যই জানান কমেন্ট করে। যদি এরকম আরও অন্য কোনো গল্প শুনতে চান সেগুলিও লিখে জানাতে পারেন। ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পকথক।